নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট এর পক্ষ থেকে এবং গুজরাট সরকারের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয় নদিয়া, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে এই কর্মসূচিতে। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো অধিবিদ্যার দৃষ্টিকোণ এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থা, মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড ইন্ডিয়ান নলেজ সিস্টেম। যে কোনো বিষয়বস্তুকে যদি দর্শনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, সেখানে অধিবিদ্যা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। দর্শনকে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো তার মেটাফিজিক্স বা অধিবিদ্যা, একটি হলো তার এপিস্টেমোলজি বা তার জ্ঞানতত্ত্ব, এবং আরেকটি হলো অ্যাক্সিওলজি বা মূল্যবোধ তত্ত্ব। এই তিনটি স্পষ্ট বিভাজনের মধ্য দিয়ে দর্শন তার মতো করে আমাদের জগৎ, জীবন এবং তার আনুষঙ্গিক অনেক প্রশ্নের উত্তর দর্শন থেকে আমরা পাই এই তিনটি বিভাগের মধ্য দিয়ে। তা আমরা আজকে যে আলোচনাটা করব সেটা বিশেষত প্রথমটির দৃষ্টিভঙ্গি থেকে, অর্থ হলো অধিবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিভাবে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেমে যেতে পারি, বা ইটসেলফ অধিবিদ্যা কিভাবে ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। এবং এই বৃহত্তর আলোচনায় যাবার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার অধিবিদ্যা বলতে কি বোঝায়, অধিবিদ্যা কাকে বলে, অধিবিদ্যা মানেটা কি। এখন তিনটি শাখার কথা যেটা বললাম, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি হচ্ছে মেটাফিজিক্স, একটি হচ্ছে এপিস্টেমোলজি এবং একটি হচ্ছে অ্যাক্সিওলজি। তা আমাদের আজকের আলোচনায় কিন্তু এই প্রথম শাখাটি নিয়ে আমরা সীমাবদ্ধ থাকব, দ্যাট ইজ মেটাফিজিক্স। এবং দর্শনের খুব সহজ সরল ভাষায় মেটাফিজিক্স মানে এক কথায় থিওরি অফ রিয়ালিটি, অর্থাৎ আমার পরিদৃশ্যমান জগৎকে ব্যাখ্যা করার যে বিভিন্ন কৌশল, বিভিন্ন রকম যে সমস্ত প্রসঙ্গ, বিভিন্ন যুক্তি তর্ক, সবই এই অধিবিদ্যার অন্তর্ভুক্ত। এবং ভারতীয় দর্শন সহ পাশ্চাত্য দর্শন যখন এই জাগতিক অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তখন কিন্তু মেটাফিজিক্সের উপর ভিত্তি করেই করেছে আর কি। অর্থাৎ মেটাফিজিক্স মানে একটা কনসিডারেশন, কতগুলি পূর্ব বিবেচনা, যেগুলির উপর ভিত্তি করে সামগ্রিক দার্শনিক আলোচনা পরিচালিত হয়। যেমন আমি ধরে ফেললাম যে আমি আস্তিক, সুতরাং সেইভাবে দর্শনের আলোচনা চলবে। আমি ধরলাম যে আমি নাস্তিক, তো তখন সেই রকমভাবে আলোচনা চলবে। তার ফলে এই যে কনসিডারেশনস এবং তার মতো করে দর্শনের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা সবসময় দর্শনের ক্ষেত্রে প্রাসঙ্গিক, এবং জগৎ জীবনের বিভিন্ন রকমের যে রহস্য, বিভিন্ন রকমের যে সমস্ত সমস্যা, বিভিন্ন রকমের সৃষ্টির যে প্রসঙ্গ, সেগুলো ব্যাখ্যাতে দর্শন সবসময় কাজে এসেছে। তা অধিবিদ্যা বলতে আমরা বিশেষত বুঝি যে কতগুলো টার্মিনোলজি, যেমন যে অধিবিদ্যা হলো থিওরি অফ রিয়ালিটি, অর্থাৎ আমাদের চারপাশের যে পরিদৃশ্যমান জগৎ, সেই জগতের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা এই মেটাফিজিক্স আমরা বলতে পারি, বা মেটাফিজিক্সের ধারণার সাহায্য আমরা নিতে পারি। এই থিওরি অফ রিয়ালিটিকে এক কথায় বলা হয় অন্টোলজি। এবং ঠিক একই রকমভাবে মেটাফিজিক্স ডিল করে আমাদের যে সোর্স অফ ক্রিয়েশন, আমরা এই যে একটা জাগতিক আমাদের অবস্থান, এর সৃষ্টি কী করে হলো, এর উৎস কী ছিল, এই যে সোর্স অফ ক্রিয়েশন, এটাকেও আমরা ব্যাখ্যা করতে পারি এই মেটাফিজিক্সের সাহায্যে। এই ক্রিয়েশন যখন আমরা বলছি, তখন সেটা কসমোলজি। তাহলে এটা ডিলস উইথ অন্টোলজি, এটা ডিলস উইথ কসমোলজি। একই রকমভাবে আমরা যদি বলি যে মেটাফিজিক্স একটা বড় অবস্থান হচ্ছে যে আমাদের জাগতিক বিভিন্ন ঘটনার, বা আমাদের হিউম্যান বিইং হিসেবে আমাদের যে বিভিন্ন রকমের যে দার্শনিক যে আমাদের জিজ্ঞাসা, তার যে কার্য এবং কারণ, কজ এবং এফেক্ট, এই সম্পর্কটাকে ব্যাখ্যা করে কিন্তু অধিবিদ্যা। তাই কার্যকারণ সম্পর্কের এই ব্যাখ্যাকে কিন্তু আমরা বলি, অনেক সময় আমরা বলি টেলিওলজি। তাহলে মেটাফিজিক্স ডিলস উইথ অন্টোলজি, মেটাফিজিক্স ডিলস উইথ কসমোলজি, মেটাফিজিক্স ডিলস উইথ টেলিওলজি। এবং আমরা যদি দেখি যে দর্শনের সবথেকে বড় একটা জায়গা কিন্তু আমাদের হিউম্যান বিইং, যে মানুষ হিসেবে আমাদের অবস্থান কী হবে,
আমাদের ভূমিকা কি হবে, আমাদের কীভাবে দর্শন আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে আর কি, মানুষ তার অস্তিত্ব, তার ভ্যালুস, তার সমস্ত কিছু মিলে যে হিউম্যান বিং, সেটা কিন্তু দর্শনের সবসময় একটা বিচার্য বিষয় আর কি। এবং এই জায়গাটাকে আমরা অনেক সময় অ্যানথ্রোপোলজি বলি। সুতরাং আমরা বলবো হ্যাঁ, দর্শন অ্যানথ্রোপোলজির এই হিউম্যান বিং, এই যে তার বিভিন্ন রকম অবস্থানগুলোকে ব্যাখ্যা করছে বলে এটা ডিলস উইথ অ্যানথ্রোপোলজি। তাই এই যে বিভিন্ন যে জায়গাগুলো আছে আর কি, যেগুলো অধিবিদ্যার ব্যাখ্যা প্রসঙ্গে আমরা নিয়ে এলাম, সেগুলো কিন্তু আমাদের অধিবিদ্যার সাহায্যে যখন আমরা তার পার্সপেক্টিভে আমরা যখন আমাদের ভারতীয় জ্ঞান ব্যবস্থাটাকে আমরা আলোচনা করব, তখন সেটা কিন্তু এই অবস্থানগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে, যে কোন পরিপ্রেক্ষিতে আমি এই নলেজটাকে ইন্টারপ্রিট করছি বা কোন পরিপ্রেক্ষিতে আমি নলেজটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণের চেষ্টা করছি। যদিও আমাদের আজকের এই আলোচনা বিশেষত মেটাফিজিক্সটাকেই ভিত্তি করে আমরা আলোচনাটা করব আর কি, এবং সেই মেটাফিজিক্স থেকে তার রিলেটেড যে নলেজ সিস্টেম প্রত্যেকটা দর্শনের যেগুলো আছে সেগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব আর কি। পাশাপাশি মেটাফিজিক্স যদি আমি বলি যে মেটাফিজিক্স আর কিসের সাথে যুক্ত, মেটাফিজিক্স একই রকমভাবে বলা যেতে পারে বিভিন্ন রকমভাবে আমাদের যে টাইম স্পেস তার সাথে যুক্ত। এবং মেটাফিজিক্স আরেকটি জিনিসের ব্যাখ্যা ক্ষেত্রে আমরা তাকে কাজে লাগাই যে মেটাফিজিক্স ডিলস উইথ নাম্বার, সংখ্যা। সংখ্যা কীরকম, যে সৃষ্টির পেছনে কতগুলি উপাদান আছে, একটি হলে বলি মনোইস্টিক, দুটি হলে ডুয়ালিস্টিক, অসংখ্য প্লুরালিস্টিক। সুতরাং এই যে রিয়ালিটি, এই রিয়ালিটিটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কখনো ইন টার্মস অফ মনোইজম, কখনো ডুয়ালিজম, কখনো প্লুরালিজম। সুতরাং থিওরি অফ নাম্বার। তাহলে এই বিভিন্ন রকমের যে মেটাফিজিক্সের যে বিভিন্ন রকমের যে দিক, সেই দিকগুলো কিন্তু আমাদের যখন নলেজ সিস্টেমটাকে আমরা ব্যাখ্যা করবো, এইগুলোকে কিন্তু আমাদের পরিপ্রেক্ষিত হিসেবে আমাদের মনে রাখতে হচ্ছে আমাদের। তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম যে দর্শনের যে তিনটে শাখা, তারা একটি হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স কোন কোন বিষয়ের সাথে আলোচনা করে আমরা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সংক্ষেপে আর কি। আর সে একই রকমভাবে যদি আমরা এপিস্টেমোলজি বলি, যদিও আজকে আমাদের এই আলোচনা এপিস্টেমোলজির মধ্যে নেই, তো এপিস্টেমোলজি সাধারণত সোর্স অফ নলেজ, জ্ঞানের যে উৎস, সে জ্ঞানের উৎসগুলোকে আমরা যখন ব্যাখ্যা করার চেষ্টা করি তখনই সেটা হচ্ছে এপিস্টেমোলজি। আর যখন আমরা ভ্যালুজ নিয়ে আমরা কথা বলি তখন সেটা হচ্ছে অ্যাক্সিওলজি। এবং আমরা মনে করার চেষ্টা করছি যে এই যে বিষয়গুলি আমাদের মেটাফিজিক্সে দরকারি, সেই মেটাফিজিক্সের মতো করেই কিন্তু এপিস্টেমোলজিগুলো কিন্তু ডেভেলপ করছে আর কি। অর্থাৎ আমি যদি আস্তিক হই তার মতো করে ডেভেলপ করবে নলেজ, আমি যদি নাস্তিক হই তার মতো করে ডেভেলপ করবে, আমি যদি মনোইস্টিক হই তখন আমার তার মতো করে ডেভেলপমেন্ট অফ নলেজ তৈরি হবে। অর্থাৎ এখানে কিন্তু মেটাফিজিক্যাল পার্সপেক্টিভের সাথে নলেজ ডেভেলপমেন্টের কিন্তু একটা সম্পর্ক আছে। আর সেই সোর্স অফ নলেজটাই আমরা ব্যাখ্যা করছি এপিস্টেমোলজিতে। শুধু সোর্স অফ নলেজ না, ইনস্ট্রুমেন্ট অফ নলেজে ব্যাখ্যা করছি, কত রকমভাবে কত কৌশলে আমি নলেজটাকে ডেভেলপ করতে পারি। ইনস্ট্রুমেন্ট অফ নলেজ, পসিবিলিটিজ অ্যান্ড ইম্পসিবিলিটিজ অফ নলেজ, কত রকমের সম্ভাবনা আছে নলেজটাকে ডেভেলপ করার, কোন কোন সম্ভাবনাগুলোকে আমরা বাতিল করতে পারি। সুতরাং এই সবই কিন্তু পার্ট অফ এপিস্টেমোলজি। আর যখন সেটা অ্যাক্সিওলজির সঙ্গে কথা বলবো, দ্যাট ইজ কার্যত থিওরি অফ ভ্যালুস, বিভিন্ন মূল্যবোধের সাথে সেটা সম্পর্কযুক্ত। কোন কোন ধরনের মূল্যবোধ, কখনো সেটা ইন্ডিভিজুয়াল ভ্যালুস, কখনো সেটা সোশ্যাল ভ্যালুস, কখনো সেটা এথিক্যাল ভ্যালুস, কখনো সেটা অ্যাস্থেটিক ভ্যালুস। সুতরাং এই সমস্ত বোধগুলো কিন্তু আমরা দেখব যে ভারতীয় দর্শনের সাথে যুক্ত, বা কখনো সেটা মূল্যবোধ শাখা, কখনো সেটা জ্ঞানতত্ত্বের শাখা, কখনো সেটা অধিবিদ্যা শাখা হিসেবে পরিচিত সেটা। কিন্তু ভারতীয় দর্শন যেটা সবসময় মনে করেছে যে দর্শনে যতই আমি ব্রাঞ্চ বলি না কেন, কিন্তু কার্যত ভারতীয় দর্শনের মূল যে অবস্থান সেটা কিন্তু এইটাই যে আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায়, যে আমরা আত্মমুক্তির কথা বলছি এবং পাশাপাশি জগতের কল্যাণ সাধন। সুতরাং ভারতীয় দর্শন শুধুমাত্র আত্মন মোক্ষার্থং তা কিন্তু নয়, কিন্তু ভারতীয় দর্শন আত্মন মোক্ষার্থং এটা ঠিক, আবার ভারতীয় দর্শন কিন্তু জগদ্ধিতায়, জগতের যে কল্যাণ সাধন, সেই কল্যাণ সাধনও আমাদের কিন্তু উদ্দেশ্য। তার ফলে ভারতীয় দর্শনের এই যে অধিবিদ্যা যাকে ভিত্তি করে দর্শনটা পুরো আবর্তিত হয়, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বা পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে আমরা দেখেছি অধিবিদ্যার কিন্তু একটা নির্দিষ্ট ধারা, নির্দিষ্ট প্রবাহ কিন্তু ঠিক করে দেয় যে কোন পথে কোনো একটি দর্শন কোন পথে পরিচালিত হবে। এবং সেই হিসেবে আমরা কিন্তু আলোচনার মধ্যে নিয়ে এলাম যে অধিবিদ্যা বলতে কী বোঝায়, এপিস্টেমোলজি বলতে কী বোঝায়, এবং অ্যাক্সিওলজি বলতে কী বোঝায়। এবার যেহেতু আমাদের আজকের আলোচনা বিশেষত অধিবিদ্যার উপর,
তা অধিবিদ্যা শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি, মেটাফিজিক্স শব্দটাকে আমরা যদি ব্যাখ্যা করি, দেখবো যেটা দুটি অংশ নিয়ে গঠিত, সেটা একটা মেটা, একটা ফিজিক্স। এবং মেটা শব্দটির অর্থ হলো কিন্তু যেটা বিয়ন্ড, এবং ফিজিক্স মানে আমরা যেটা বুঝি যেটা সেটা হচ্ছে এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে বস্তু জগৎ, সেটা হচ্ছে ফিজিক্স। আর মেটা মিনস দ্য বিয়ন্ড দ্যাট ফিজিক্যাল ওয়ার্ল্ড। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে যে আমাদের যে বিভিন্ন পরিদৃশ্যমান জগতের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, উৎস, অধ্যয়ন, এই সমস্তই কিন্তু পার্ট অফ মেটাফিজিক্স, নট উইদিন দ্য লিমিট অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড বাট বিয়ন্ড দ্যাট ফিজিক্যাল ওয়ার্ল্ড। সে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে আমরা সেই যে জাগতিক যে অবস্থান, জাগতিক যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তার উৎস, তার বিভিন্ন রকমের সমস্যা, তার সমাধান, সেগুলো কিন্তু সবই কিন্তু অধিবিদ্যার একটা অংশ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এই যেখানে আমরা বলেছি যে অধিবিদ্যা, যে একটা ডিটেলিং অফ অধিবিদ্যা, যেটা ইতিমধ্যে আমরা আলোচনার মধ্যে এনেছি, যে এটা ডিলস উইথ টেলিওলজি, যে সৃষ্টির কারণ কী ছিল, তার প্রভাব। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রকম ফিলোসফিক্যাল স্কুলগুলোতেও আমরা দেখেছি, কখনো বলছি যে এটা সৎকার্যবাদ, আবার কখনো বলছি বৈশাসিকর ক্ষেত্রে অসৎকার্যবাদ। অর্থাৎ সেখানে কিন্তু একটা বড় অংশ মেটাফিজিক্স কিন্তু কার্য এবং কারণ, তার সম্পর্কটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি সেখানে, এবং সেই ব্যাখ্যাটা কিন্তু সামগ্রিক দর্শনের ব্যাখ্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর কি। আর কসমোলজি মানে হচ্ছে, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, কসমোলজি মানে যখন সৃষ্টি প্রসঙ্গে আমরা আলোচনা করি, এটা তো একটা জগতের একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে হাউ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড, ক্রিয়েশনটা হলো কীভাবে সেটা আর কি। সেখানে বিজ্ঞান তা নিয়ে কাজ করছে, অ্যানথ্রোপোলজি কাজ করছে, সবাই আমরা কাজ করছি সেটা নিয়ে। দর্শন যখন কাজ করে তখন সেটাকে আমরা বলি কসমোলজি। একই রকমভাবে অন্টোলজি মানে বেসিক যে ডেফিনেশন অধিবিদ্যার, থিওরি অফ রিয়ালিটি, দ্যাট স্ট্যান্ডস ফর অন্টোলজি, সেটা বলতে প্রধানত অন্টোলজিকেই বোঝায় সেটা আর কি। তো এইরকমভাবে অধিবিদ্যার যে আমরা প্রাথমিক জায়গাগুলোকে আমরা আলোচনার মধ্যে এনেছি, এবং পাশাপাশি দর্শনগুলোকে ব্যাখ্যার ক্ষেত্রে, রিয়ালিটিকে ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কিন্তু মনোইস্টিক, ডুয়ালিস্টিক, প্লুরালিস্টিক, এটা এই সাহায্য কিন্তু আমরা নিয়েছি, বা পরবর্তীকালে আমরা কিন্তু নেব সেটা আর কি। একই রকমভাবে থিওলজি, অ্যানথ্রোপোলজি, ঈশ্বর, কনসেপশন অফ গড, এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ মেটাফিজিক্স। যে ঈশ্বর, স্পিরিট, সোল, এগুলো সবই কিন্তু মেটাফিজিক্সের গুরুত্বপূর্ণ অংশ। এবং একই রকমভাবে মানব সংস্কৃতি, তার সামাজিক অবস্থান, পার্ট অফ দ্য অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজির একটা বিষয় হিসেবে আমরা কনসিডার করতে পারি, এবং ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মেটাফিজিক্সের এটা একটা ইন্টিগ্রাল পার্ট। এবার ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা যেটা দেখব, ভারতীয় দর্শন স্পষ্টতই 6টি ভাগে কিন্তু বিভক্ত। একটাকে বলছি ন্যায়, সাংখ্য, যোগা, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। 6টা, 6 ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি। এবং যেটা কিছুটা বেদ, তার যে প্রভাব, তার যে কর্তৃত্ব সেখানে বিশ্বাস করে। আর কিছু কিছু আছে, যেমন বুদ্ধিজম, জৈনিজম, চারবাক, তারা হচ্ছে বেদ প্রভাব তারা স্বীকার করে না, অথবা ইন্ডিপেন্ডেন্ট অফ বেদাস বলতে পারি। তাই বেদের উপর নির্ভরশীল নয় তারা আর কি, এরা বেদ ডিপেন্ডেন্ট আর কি। তাই এইরকম যে 6টি স্কুল, সেই 6টি স্কুলের যে মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ, সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং সেখানে আমরা দেখব যে যেটা আমরা বলেছি, যে একটিকে আমরা বলছি আস্তিক দর্শন, একটা নাস্তিক। ন্যায়, সাংখ্য, যোগ, এগুলোকে আমরা বলছি আস্তিক দর্শন। আস্তিক ইন দ্য সেন্স যে বিলিভিং ইন বেদাস, আর নাস্তিক ইন দ্য সেন্স দে আর নট বিলিভিং ইন দ্য বেদাস। ঈশ্বরত্ব কিন্তু এখানে একটু আলাদা হবে, ঈশ্বরত্ব কিন্তু, আর এখানে কিন্তু আস্তিক নাস্তিককে এক করা চলবে না এখানে আর কি। এবার আমরা ছোট ছোট করে আমরা দর্শনগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করব, যে সাংখ্য দর্শনের অধিবিদ্যা কী। কারণ ভারতীয় দর্শন আলোচনা করতে গেলে এই 6টি দর্শন, তার মেটাফিজিক্স তো একদিন আলোচনা করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করব, যেমন সাংখ্য আর যোগা অ্যালাইক ফিলোসফি, ন্যায় বৈশেষিক অ্যালাইক ফিলোসফি, আবার মীমাংসা বেদান্ত অ্যালাইক ফিলোসফি, দুটো করে কিন্তু এরকম আমরা কাছাকাছি দর্শন থাকে তাদের মতো করে একটু সংক্ষেপে সেগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছি সেটা আর কি। সাংখ্য দর্শন বেসিক্যালি ডুয়ালিস্টিক রিয়ালিজম, বিলিভিং ইন ডুয়ালিস্টিক রিয়ালিজম, অর্থাৎ তারা কিন্তু মনে করে তারা দ্বৈতবাদী এবং রিয়ালিস্টিক। অধিবিদ্যার যে দৃষ্টিভঙ্গি, সে অধিবিদ্যার দৃষ্টিভঙ্গিতে দুটি শব্দে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারছি, একটি হচ্ছে ডুয়ালিস্টিক
বিলিভিং ইন ডুয়ালিজম এবং রিয়ালিস্টিক, বাস্তববাদিতা। এই ডুয়াল কারা? এই ডুয়াল প্রধানত পুরুষ অ্যান্ড প্রকৃতি। দে আর বিলিভিং ইন পুরুষ অ্যান্ড প্রকৃতি। হোয়াট ডু মিন বাই পুরুষ? পুরুষ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, যাকে কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, যাকে কোনোভাবেই আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু একটি কনশাস ফোর্স হিসেবে, একটি ইন্ডিপেন্ডেন্ট ফোর্স হিসেবে তাকে আমরা, তার অস্তিত্বকে আমরা স্বীকার করছি। ইটস লাইক এ সোলার এনার্জি। সূর্য যেমন সমস্ত শক্তির মূল উৎস, কিন্তু ইট ইজ বিয়ন্ড আওয়ার স্কোপ, আমাদের স্কোপের বাইরে, কিন্তু সমস্ত স্কোপই, সমস্ত উৎসই কামিং ফ্রম দ্যাট সোলার এনার্জি। ইট ইজ লাইক দ্যাট পুরুষ। ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, কনশাস ফোর্স, বাট উইদাউট হ্যাভিং এনি কমিউনিকেশন উইথ দ্যাট পুরুষ অ্যান্ড প্রকৃতি। সে একটা নির্ভরযোগ্য এবং ইন্ডিপেন্ডেন্ট একটা অবস্থান সে গ্রহণ করছে, একটা সচেতন একটা সত্তা হিসেবে তার একটা অবস্থান আছে। এটি হলো পুরুষ। এবং প্রকৃতি হচ্ছে এই যে আমাদের যা কিছু দেখছি তার কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে একটা ভীষণ রকমভাবে একটা আমাদের যা কিছু আমাদের ব্যবহারিক বাহ্যিক যে সমস্ত কিছু দেখছি তার কারণটা হচ্ছে প্রকৃতি। আর এই দুইয়ের সমন্বয় আমি যদি বলি পুরুষ প্লাস প্রকৃতি, দ্যাট ইজ ইজিক্যাল টু সৃষ্টি। যেখানে পুরুষটা কি? পুরুষটা হচ্ছে কনশাস ফোর্স অ্যান্ড প্রকৃতি আনকনশাস ফোর্স, কম্বাইনিং টুগেদার দ্যাট ইজ ইজিক্যাল টু ক্রিয়েশন, সৃষ্টি। এইভাবে আমরা সাংখ্য দর্শনের ডুয়ালিজমটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এই যে ডুয়ালিজম, এই ডুয়ালিজমটা কি একটা কোনো একেবারে নির্ধারিত, না এটা একটা নির্দিষ্ট কোনো ঘটনা? এটা ঠিক, পুরুষটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু সেটা কিন্তু প্রকৃতি যেটা, প্রকৃতি কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে, তার কিন্তু ইভলিউশন হচ্ছে। প্রকৃতি কিন্তু বিবর্তনে বিশ্বাস করে, কারণ প্রকৃতি হচ্ছে কারণ, সেই কারণটাকে নির্ভর করে এর কিন্তু বিবর্তন সম্ভব, ইভলিউশন সম্ভব সেটা কি, ঠিক আছে? এবং সেই ইভলিউশনটা কীরকম হবে এটাকে আমরা বলছি পঞ্চবিংশতি তত্ত্ব। এখানে 25টা কিন্তু প্রিন্সিপাল আছে, 25 প্রিন্সিপালস, যার ভিত্তিতে আমরা কিন্তু উই ক্যান এক্সপ্লেন সাংখ্য মেটাফিজিক্স। পঞ্চবিংশতি তত্ত্বের মধ্য দিয়ে 25টি বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। এবং সাংখ্য দর্শনের যে অধিবিদ্যা প্রসঙ্গে আমরা বলতে পারি যেটা কিন্তু অনেকটাই কিন্তু থিওরি অফ কজেশন, বা যেটাকে আমরা সৎকার্যবাদ বলি, যে সাংখ্যমতে প্রকৃতি হলো আমাদের মন, শরীর এবং ইন্দ্রিয় অঙ্গ সহ সমস্ত বস্তুর চূড়ান্ত একটা কারণ। তাহলে এই যে কার্যকারণ সম্পর্কটা কেন? আমরা মনে করছি যে কাজই আমরা করি না কেন, যে ফলটাই আমরা পাই না কেন, তার যে কারণটা কিন্তু তার মধ্যেই নিহিত আর কি, অর্থাৎ ফলাফলটা কিন্তু তার মধ্যেই কিন্তু নিহিত আছে। সুতরাং এই যে আমরা বলছি যে জগতে সকল বস্তু কার্যকারণের সম্পর্কে শৃঙ্খলায় আছে, সৎকার্যবাদে বলা হয় বা কারণ তত্ত্ব নামে যেটা আমরা পরিচিত, সেটা হলো দুটো অবিচ্ছেদ্য উপাদান, যে সমস্ত সৃষ্টির জন্য কিন্তু সেটা কিন্তু আমরা দায়িত্ব সম্পন্ন বলে আমরা মনে করছি সেটা আর কি। এবং স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে এডুকেশন মানে হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, যে এডুকেশন মানে কি ম্যানিফেস্ট করা, যে আত্মপ্রকাশ করা, আত্মপ্রকাশটা হচ্ছে শিক্ষা, ম্যানিফেস্ট করাটা হচ্ছে এডুকেশন। এখন সেই ম্যানিফেস্টেশনটা যদি এডুকেশন হয়, সেটা যদি কারণ হয়, কাজটা কিন্তু এইটাই, তার কাজ না, তার যে ফলাফল বা সেটা যদি ম্যানিফেস্টেশন হয়, তার কারণটা কিন্তু এই হিউম্যান বিং তার মধ্যেই নিহিত আছে। স্বামী বিবেকানন্দ যেটা বলছেন যে অলরেডি ইন ম্যান, অর্থাৎ সম্ভাবনা মানুষের মধ্যে আছে, আত্মপ্রকাশটা করছে কিন্তু শিক্ষার মধ্য দিয়ে সেটা, অর্থাৎ সেখানে কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক আমরা দেখছি, যেটা সাংখ্য দর্শনে সৎকার্যবাদ বলা হয়, যে যেটা কাজ, সেই কাজের যে কারণটা সেই কাজের মধ্যেই অন্তর্নিহিত আছে বা অন্তর্ভুক্ত সেটা আছে। এই সৎকার্যবাদ বা কার্যকারণ তত্ত্ব, এটা সাংখ্য দর্শনের একটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মেটাফিজিক্সের ক্ষেত্রে। এবং এই যে এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে সাংখ্য মতে যে বিশ্ব সৃষ্টির মোট 25টা মোট উপাদান আছে, এবং সেই 25টি উপাদানগুলো কী কী, সেটা কখনো হচ্ছে পুরুষ, তার থেকে প্রকৃতি, এবং পুরুষ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রকৃতিটা ম্যানিফেস্ট করে যাচ্ছে বা ইভলিউশন তার হচ্ছে, অর্থাৎ সেখান থেকে মহৎ থেকে অহংকার। তাহলে প্রথম উপাদানটি হচ্ছে পুরুষে, সেটা হচ্ছে মহৎ। এবং মহৎ হচ্ছে এমন একটি উপাদান যা আমাদেরকে কিন্তু ডেভেলপমেন্টে সাহায্য করছে, আবার ডিফারেন্সিয়েট করতেও আমাদের কিন্তু সাহায্য করছে, অর্থাৎ ইট ক্যান ডিফারেন্সিয়েট, এবং ডিফারেন্সিয়েট করে বলেই আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু অহংকার ডেভেলপ করছে মহৎ থেকে আর কি। অর্থাৎ এটা ঘটনা যে মহৎটা হচ্ছে সৃষ্টির প্রথম উপাদান, কিন্তু সেই উপাদানগুলো কিন্তু আমাকে কিন্তু ডিফারেন্সিয়েটও করতে পারে,
এবং ডিফারেন্সিয়েট করে বলেই আমাদের ভিতর ত্রিগুণের একটা সমাহার লক্ষ্য করা যায়। 3 কাইন্ডস অফ অ্যাট্রিবিউটস বা 3 কাইন্ডস অফ কোয়ালিটিস আমাদের ভিতরে ডেভেলপ করে, যার একটিকে বলা হয় সত্য, একটিকে বলা হয় রজ এবং আরেকটিকে বলা হয় তম। তাহলে সত্য মানে কি? সত্য মানে হচ্ছে এটা সামেশন অফ 11 কম্পোনেন্টস। একটা হচ্ছে মাইন্ড, 5 ওয়ার্কিং অর্গানস এবং 5 সেন্স অর্গানস। রজ মানে কি? দ্যাট ইজ দ্য ব্যালেন্সিং ফোর্স বিটুইন সত্য অ্যান্ড তম। আর তমটা কি? এটা হচ্ছে কিন্তু তাহলে সত্য বেস্ট অন ম্যানিফেস্টেশন, এটা ম্যানিফেস্ট করতে সাহায্য করে মানুষকে। রজটা কি? বেস্ট অন অ্যাক্টিভিটি, এটা আমাদের অ্যাক্টিভিটিতে সাহায্য করে। আর তম হচ্ছে রিটার্ডিং ফোর্স, এটা আমাদের সবসময় কিন্তু আমাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলোকে সেগুলো কিন্তু একটু দুর্বল করে তোলে আর কি। কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে সেই ত্রিগুণের যে সমাহার সেটাই কার্যত প্রকৃতি। তাহলে প্রকৃতি মানে কি? প্রকৃতি হচ্ছে এই তিনটে কাইন্ডস অফ 3 অ্যাট্রিবিউটস, 3টে অ্যাট্রিবিউটের সমষ্টি, সত্য, রজ এবং তমগুণের সমাহার, তাকে আমরা প্রকৃতি বলতে পারি। সেটা কখনো সৃষ্টির পক্ষে সত্য, কখনো সেটা তম বা তামসিক, যখন সেটা পঞ্চতন্মাত্রা এবং পঞ্চমহাভূতের মধ্য দিয়ে কার্যত বিলীন হয়ে যায়। অর্থাৎ সেখানে যেমন সৃষ্টির প্রসঙ্গ যেমন সেখানে আছে, সেখানে কিন্তু ধ্বংসের প্রসঙ্গও আছে। এবং এই দুটি মিলেই কিন্তু জগৎ, যেটা পুরুষ প্লাস প্রকৃতির মধ্য দিয়ে আমরা এই বিশ্ব সংসারে অবস্থান করি বা লক্ষ্য করি, সেটা আর কি। এগুলো যদি আমরা আস্তে আস্তে একটু ডিটেলিংয়ে যাই, তখন আমরা দেখব যে এই যে প্রকৃতি হচ্ছে কিন্তু একটা মহাবিশ্বের একটা জটিল ও বহুগুণ একটা কিন্তু সমস্ত কিছুর একটা চূড়ান্ত কারণ বলে আমরা এটা মনে করছি। যে প্রথম কারণ হিসেবে কিন্তু আমরা যদি কোনো কিছুকে বিবেচনা করি, সেটা কিন্তু প্রকৃতি। এই মহাবিশ্বের যে সমস্ত প্রভাব, এই প্রভাব কিন্তু তার উপর একটা নির্ভর করে। প্রকৃতির এই বিবর্তন, এটা আমাদের সৃষ্টির ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই বিবর্তন হয় বলেই আমাদের এই রূপান্তর, আমাদের এই মডিফিকেশন, আমাদের এই আপগ্রেডেশন, এটা কিন্তু সম্ভব। তাহলে সৃষ্টির প্রথম যে কারণ সেটা হলো প্রকৃতি, এবং এটি কারণ হিসেবে আমরা বিবেচনা করছি। মহাবিশ্বের সমস্ত প্রভাব তার উপর নির্ভর করে। মহাবিশ্বের প্রথম যে উপাদান, এই উপাদান হওয়ার ফলে প্রকৃতির যে বিবর্তন, সেই বিবর্তনগুলো আমরা কিন্তু বলবো এটি কিন্তু একেবারে মহৎ থেকে শুরু করে একদম সেই ত্রিগুণের যে সমাহার, সেই সমাহার পর্যন্ত কিন্তু এটি কিন্তু প্রাসঙ্গিক, সেটা আর কি। প্রকৃতির পর আমরা যেটাকে আমরা লক্ষ্য করব সেটা হলো যে তার যে বিভিন্ন রকমের যে অ্যাট্রিবিউটস যেগুলো আছে, তার যে গুণাংশ যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রকৃতির গুণ বলে আমরা মনে করছি। এবং সত্য, রজ এবং তম, এটা যেমন সৃষ্টির ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটা কিন্তু আমাদের জগৎ জীবনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, সেটা আর কি। এটা আত্মপ্রকাশের কাজ করছে, এটা ইন্দ্রিয় মন বুদ্ধিতে সচেতন প্রকাশে সহযোগিতা করছে। ঠিক আছে, বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের যে বিভিন্ন যে চেতন যে সত্তাগুলো আছে, সেগুলো কোনো একটা বস্তুর মধ্য দিয়ে বা কোনো একটা ভাবনার মধ্য দিয়ে প্রকাশে সাহায্য করছে কিন্তু এই সত্যগুণ। সুতরাং সত্য অ্যাজ আ ফাংশন অফ ম্যানিফেস্টেশনে বা ম্যানিফেস্ট করতে সাহায্য করে। এবার টেন্ডেন্সি টুয়ার্ডস কনশাস ম্যানিফেস্টেশন ইন দ্য সেন্স দ্য মাইন্ড অ্যান্ড দ্য ইন্টেলেক্ট। তাহলে আমার যে চেতন, রবীন্দ্রনাথ বলছেন যে আমারই চেতনারণে পান্না হলো সবুজ, এই যে আমাদের চেতন সত্তা আর কি। এই চেতন সত্তাটা কিন্তু কার্যত কিন্তু এখানে প্রকৃতি কিন্তু সেখানে কিন্তু একটি কার্যকরী কারণ হিসেবে আমাদের এখানে কাজ করছে আর কি। এবার একই রকমভাবে তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করব যে সত্য মানে কিন্তু শুধুমাত্র কিন্তু সাত্ত্বিক গুণ নয়, কিন্তু সেটা সত্য কিন্তু তার থেকে অনেক বড় একটা ভাবনা তার মধ্যে কিন্তু আছে। এবং সেই ভাবনাটা হচ্ছে সেই ম্যানিফেস্টেশন, যেটা স্বামীজির ক্ষেত্রে আমরা দেখেছি, উনি বলছেন যে ম্যানিফেস্টেশনটাই হচ্ছে এডুকেশন। সুতরাং সত্যের মধ্যে দিয়ে সেই ম্যানিফেস্ট করার যে জায়গাটা, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করছি। এবং এরও পাশাপাশি আমরা বলবো যে রবীন্দ্রনাথ বলছেন যে তোমারও প্রকাশ হোক। আমরা নিজেকে প্রকাশ করতে চাইছি না, যে ব্যক্ত করতে চাইছি, ব্যক্ত হোক জীবনেরও জয়। ভেরি ফ্যান্টাস্টিক লাইন আর কি। ব্যক্ত করছি কি? জীবনেরও জয়। এই যে ব্যক্ত করছি, প্রকাশ করছি, ম্যানিফেস্ট করছি কার্যত, এটাই কিন্তু আমরা বলবো যে এটা হলো যে সত্যের একটা গুরুত্বপূর্ণ প্রভাব। তার যে প্রকাশ, তার যে অব্যক্ত থেকে ব্যক্ত, অপ্রকাশ থেকে প্রকাশ, এবং এই যে বিবর্তনের মধ্য দিয়ে তার যে ম্যানিফেস্টেশন, এটাই সত্যের মূল লক্ষ্য। রজের ক্ষেত্রে আমরা বলেছি যে রজ হ্যাজ দ্য ফাংশন অফ অ্যাক্টিভিটি। আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যেটা হয়, সবসময় তো এই ধরনের কগনিটিভ ডাইমেনশন, ভীষণ রকমের বিভিন্ন সাত্ত্বিক যে অ্যাট্রিবিউটসের কথা আমরা বলেছি, সেগুলো সবসময় তো অত সহজ কথা নয় সেগুলো আর কি।
সুতরাং সেখানে রজোর যে কাজটা সেটা হচ্ছে অ্যাজ আ ফাংশন অফ অ্যাক্টিভিটি। ইট ইজ অ্যাক্টিভ বিকজ অফ ইটস মোবিলিটি অ্যান্ড স্টিমুলেশন। ইট ইজ অলসো দ্য নেচার অফ পেইন। রজস মেক্স অ্যান অবজেক্ট মুভ অ্যান্ড অ্যাক্ট। ইট ইজ প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি। খুবই ভালোভাবে আমরা এটা বলবার চেষ্টা করলাম যে একটা হচ্ছে ম্যানিফেস্ট করছে, আত্মপ্রকাশ করছে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কার্য পরিচালনাতে বা কার্যকলাপের নীতিতে সাহায্য করছে। এবং তম যেটি সেটি কিন্তু আমরা বলবো ঠিক এটা অনেকটা কিন্তু বিপরীত আর কি। অর্থাৎ সত্য এবং রজ যেটা করবার চেষ্টা করছে, তামসিক বা তমগুণ কিন্তু সেটিকে অনেকটা বিরুদ্ধাচরণ করছে আর কি, অর্থাৎ রিটার্ডিং করছে আর কি, রিটার্ডিং করছে। সুতরাং এটা ফাংশন অফ রেস্ট্রেন্ট। ইট ইজ দ্য অপোজ টু দ্য সত্য গুণস বিকজ ইট ইজ হেভি। এবং এটা বিভিন্ন রকমভাবে আমাদের যে তমগুণ, সেই তমগুণের আমাদের যে মধ্যে যে সমস্ত গুণগুলো সত্যগুণকে ঢেকে রাখে, সত্যগুণের প্রকাশে সাহায্য করে না, তাদের পক্ষে কিন্তু সহায়ক হচ্ছে তমগুণ। সুতরাং কিন্তু যদি আমরা তমগুণকে আমরা শেষ পর্যন্ত আমরা তমগুণকে প্রতিহত করতে না পারি, সেটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত আমাদের বিপক্ষে সেটা কিন্তু কাজ করে। সেটা কিন্তু এইবার আমরা যেটা ব্যাখ্যা করতে পারি যে সত্য রজতম, এটা তো আমরা কিছুটা বললাম। শুধু একটু মনে রাখতে হবে, এই যে আমরা বলছি যে ম্যানিফেস্ট করা সত্যের লক্ষণ, প্রকাশ করে সত্যের লক্ষণ, সেগুলো কিন্তু তাকে কিন্তু সহযোগিতা করছে কিন্তু তার 11টি উপাদান। একটা হচ্ছে মাইন্ড, দ্যাট ইজ মন, ডেভেলপমেন্ট অফ মাইন্ড। 2 নম্বর হচ্ছে তার সেন্স অর্গানস, ডেভেলপমেন্ট অফ সেন্স অর্গানস, 5টা সেন্স অর্গান, এবং ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং অর্গানস, 5টা কর্মেন্দ্রিয়। তাহলে সত্য মানে কিন্তু শুধুমাত্র এইরকম না, সত্য মানে কিন্তু যে আমি সাত্ত্বিক হয়ে গেলাম, আমি ভালো ভালো অনেক কিছু বললাম, ভালো অনেক কিছু ভাবলাম, তা নয় কিন্তু। এটা কিন্তু একটা লড়াই করার মতো। যখন আমি আমার মানসিক বিকাশ আমি একটা চূড়ান্ত জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করছি, আমি যখন আমার যে সেন্সেসগুলো আর কি সেগুলোকে বিকাশ করার চেষ্টা করছি, ঋষি অরবিন্দ বলছেন যে এডুকেশন মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেন্সেস। তাহলে এই যে সেন্সটা ডেভেলপ করাটাই হচ্ছে এডুকেশন। আমি একটা জিনিস লিখছি, একটা জিনিস পড়ছি, এটা আমার একটা অ্যাক্টিভিটি, এটা আর কি। কিন্তু আমার সেন্সটা ডেভেলপ আমি করতে পারছি কি পারছি না, এটা কিন্তু আমার কিন্তু এটা সত্যের লক্ষণ, সেটা আমার আর কি। তার ফলে যখন আমি সাত্ত্বিক গুণের অধিকারী, তার মানে আমার ডেভেলপমেন্ট অফ মাইন্ড যেমন আমার গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমার ডেভেলপমেন্ট অফ সেন্সেস এবং আমার ওয়ার্কিং অর্গান। গান্ধীজি যেটা বলছেন যে হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট, এই তিনটের একটা কোঅর্ডিনেশন দরকার। তাহলে শুধুমাত্র আমাদের মস্তিষ্ক দিয়েও হবে না, শুধুমাত্র আমাদের অ্যাক্টিভিটি দিয়েও হবে না, আমার কিন্তু 3টি জিনিসই দরকার। এবং 3টি জিনিস যদি আমরা একত্রিত করতে পারি, আমাদের সেক্ষেত্রে সাফল্য কিন্তু অনেক কিছু আমাদের আসবে। সেক্ষেত্রে সাফল্যটা অনেক কিছু আমাদের কাছে আমাদের পরিচিত হবে, বা সাফল্য আমরা কিন্তু পেতে পারবো সেখানে আর কি। এবং পুরুষে যেটা ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করেছি, তাহলে পুরুষ হচ্ছে একটা সাবজেক্ট অফ নলেজ, তাই না? এবং যেটা আমরা প্রিভিয়াসলি ব্যাখ্যা করেছি, এটা কিন্তু বিয়ন্ড দ্য স্পেস টাইম সমস্ত কিছুর কিন্তু ব্যতি রেখে সেটা আর কি একটা অখণ্ড, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা কনসাস ফোর্স। মহত্ব আমরা আগেই বলেছি যে আমাদের বুদ্ধি এবং আমাদের চেতনার যে হিসেবে তাকে আমাদের বোঝা উচিত না। বুদ্ধি হলো বস্তুগত এবং চেতনাটা হচ্ছে আভ্যন্তরীণ, সেটা আর কি। অহংকারকেও আমরা বলেছি এটা হচ্ছে অনেকটাই মানে আমাদের যে বুদ্ধি, আমাদের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের কিন্তু একটা প্রোডাক্ট, যে সেখানে এটা ডিফারেন্সিয়েট করছে। কারণ হচ্ছে কারো ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট যেহেতু সবসময় এক হয় না, তার ফলে কিন্তু এখানে কিন্তু একটা ব্যবধান সেখানে আসছে। আর ডেভেলপমেন্ট অফ মাইন্ড, যেটা আমাদের সত্যের ক্ষেত্রে আমরা একটা উপাদানগত একটা অবস্থানে সে ব্যাখ্যা করেছি, এটাও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। যে সাংখ্য দর্শন অনুসারে আমাদের যে মন, আমাদের যে ভাবনা, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সঠিকভাবে গড়ে তোলা খুব জরুরি, সেটা আর কি, তাই না? মানুষ আর মাইন্ড ইজ নাইদার ইটার্নাল nor atomic. It is constituted with the parts and thus can come into contact with the different sense organs simultaneously. বিভিন্ন সেন্স অর্গানগুলোর সাথে সংযুক্ত হয়ে মন তার বিকাশে সাহায্য করছে তাকে, সেটা আর কি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং এই যে বিভিন্ন ভাগগুলো আছে, এগুলো আমরা মনে করছি যে যে সেন্সেসগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে এগুলোর বিকাশ কিন্তু আমাদের করতে হবে। এবং পঞ্চকর্মেন্দ্রিয় তাই এগুলোকে যদি একত্রিত করি, হ্যাঁ ইয়েস, তখন কিন্তু বিবর্তনও সম্ভব, তখন কিন্তু ডেভেলপমেন্টও কিন্তু সম্ভব। আর যদি আমরা এটাকে যদি আমরা এটা অস্বীকার করি, অর্থাৎ আমরা সত্যগুণের অধিকারী হচ্ছি না,
আমরা রজগুণের অধিকারী হচ্ছি না। যদি কখনো আমরা তমগুণের অধিকারী হয়ে পড়ি তখন কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু ক্ষতিকারক সেটা আর কি। আমাদের তখন সেটা কিন্তু রিটার্ডেশনের দিকে নিয়ে যাবে। আমাদের সেটা কিন্তু আমাদের জীবনের যে সমস্ত আমাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট তার দিকে মুভ করবে যদি আমরা এই তন্মাত্র বা পঞ্চমহাভূত এদেশে আমরা যদি মানে বশবর্তী হই, বা এদের যদি আমরা শিকার হই। এবং 5টি তন্মাত্রা আমরা এখানে দেখছি, শব্দ, স্পর্শ, রূপ, রস বা স্বাদ বা গন্ধ, এটা হচ্ছে তন্মাত্র। এবং একই রকমভাবে পঞ্চমহাভূত, যেটা আমরা যথেষ্ট পরিচিত যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পঞ্চমহাভূত এবং তার সমাহার মানে কিন্তু সেটা কিন্তু ধ্বংসের দিকে আমাদের কিন্তু ইঙ্গিত করছে আর কি। সেটা এটি গেল মোটামুটিভাবে আমাদের মেটাফিজিক্স অফ সাংখ্য ফিলোসফি। এবং মেটাফিজিক্স অফ সাংখ্যের সঙ্গে সঙ্গে মেটাফিজিক্স অফ যোগাটাও আমার মনে হয় একই সঙ্গে আমরা যদি আলোচনা করি তাহলে আলোচনাটা একটু যুক্তিসম্মত হয়, বা যেহেতু এটা সময়ের একটা ব্যাপার আছে। যোগা এবং সাংখ্য এটা কিন্তু পাশাপাশি ফিলোসফি আর কি। পার্থক্যটা কি? ওখানেও পঞ্চবিংশতি তত্ত্ব, এখানেও পঞ্চবিংশতি। ডিফারেন্সটা কোথায় তাহলে? ডিফারেন্সটা হচ্ছে এইখানে যে সাংখ্য দর্শন কিন্তু নট বিলিভিং ইন গড, যোগা দর্শন কিন্তু বিলিভিং ইন গড। অর্থাৎ এটি কিছুটা ঈশ্বরত্বে বিশ্বাসী, এটা কিন্তু ঈশ্বরত্বে কিন্তু বিশ্বাস না। কোনো কোনো সাংখ্য দর্শন বিশ্বাস করলো, কিন্তু ওভারঅল সাংখ্য দর্শন কিন্তু অনেকটাই নাস্তিক দর্শন আর কি। যারা নট বিলিভিং ইন গড, আর যোগা দর্শন হচ্ছে বিলিভিং ইন গড। কিন্তু মেটাফিজিক্সে ওখানেও 25টা তত্ত্ব, এখানেও কিন্তু 25টা তত্ত্ব, কিন্তু একই রকমভাবে পুরুষ প্লাস প্রকৃতি প্লাস ঈশ্বর। এখানে আমরা শুধু লক্ষ্য করছি ওয়ান পয়েন্ট ইজ, এখানে আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে প্লাস গড। আর ওটা কি? উইদাউট গড। ইট ইজ উইথ গড যোগা ফিলোসফি, অ্যান্ড সাংখ্য ফিলোসফি ইট ইজ উইদাউট গড, এটা কিন্তু গডের বাইরে। কিন্তু সাইকোলজি অফ যোগা, যেটি মনের যে আমাদের যে অবস্থান, কারণ যোগ দর্শন মানে কি, যোগ মানে কি, যোগ হচ্ছে সবথেকে, যোগ দর্শনটাকে খুব ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন পতঞ্জলি। এবং যোগ সমান সমান বলা যেতে পারে যে যোগ হচ্ছে যে চিত্ত বৃত্তি নিরোধ, সেটাই হচ্ছে যোগ। অর্থাৎ যখন আমি আমার মানসিক বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি তখন সেটা যোগের সঙ্গে সমতুল্য সেটা আর কি। আসলে আমাদের যে মনের যে কাজ, সে মনের কাজটা কিন্তু এটা কিন্তু শ্রী শ্রী মা বলছেন যে মাইন্ড হ্যাজ উইং বাট ইট হ্যাজ নো ব্রেইন। এইটা খুব সত্যি কথা, যে আমাদের মাইন্ড হ্যাজ উইং বাট ইট হ্যাজ নো ব্রেইন। আমাদের উইং আছে মনে, কিন্তু আমাদের কোনো ব্রেইন নেই। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ কন্ট্রোলিং। সেখানে কিন্তু একটা কন্ট্রোলিংয়ের প্রশ্ন সেখানে কিন্তু ওঠে সেটা আর কি। এবং সেখানে আমরা দেখব যে 5টা রকমের স্তর এখানে আছে, কখনো ক্ষিপ্ত, কখনো মুধা, কখনো বিক্ষিপ্ত, কখনো একগ্র, কখনো নিরুদ্ধ। ডিফারেন্ট ফর্মস অফ মাইন্ড আমাদের এখানে আছে, যে সেই মাইন্ডের আমাদের যে একটা নির্দিষ্ট অবস্থান, মাইন্ডের যে আমাদের একটা ধীর এবং শান্ত একটা অবস্থান মনের থাকা, এটা খুব দরকার। কারণ আমরা যদি কোনো একটা জিনিসকে সঠিকভাবে করতে চাই, আমার কিন্তু ডেভেলপমেন্ট অফ মাইন্ডটা তার সাথে যুক্ত হওয়া খুব জরুরি সেটা আর কি। একই রকমভাবে এই যে আমরা যখন সাংখ্য এবং যোগ দর্শনটাকে পাশাপাশি আমরা আলোচনা করছি আর কি, তখন আমরা একটা বলেছি থিওরিটিক্যাল ফিলোসফি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিলোসফি। একটা হচ্ছে উইদাউট গড, এটা হচ্ছে উইথ গড। তো এই যে আমরা যখন বলি যে এটা হলো একটা বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ফর্ম অফ ফিলোসফি, যখন আমরাকে প্রয়োগমূলক একটা জায়গা থেকে আমি এটাকে ব্যাখ্যা করছি আর কি, সেটা আর কি। তো এই যে প্রয়োগমূলক এই জায়গা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, যে আমাদের 8টা পথ আছে, 8 ওয়েজ যেটা আছে, 8 ফোল্ড পাথ আমার আছে, যে পথের মধ্য দিয়ে কিন্তু আমরা ইমানসিপেশন আমাদের সম্ভব, আমাদের কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা সম্ভব সেটা আর কি। এই অষ্টাঙ্গ যোগের প্রথমটি হচ্ছে যোম, যেটাকে আমরা বলি এক্সটার্নাল ডিসিপ্লিন, এবং যোমটা কার্যত অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5টি উপাদানের সমষ্টি সেটা আর কি। একই রকমভাবে ইন্টারনাল ডিসিপ্লিন যেটা আর কি, এক্সটার্নালটা হচ্ছে যোম, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এবং আমরা দেখেছি যে গান্ধীজি এই অহিংসা, সত্য এটা নিয়ে তার যে পরিকল্পনা, তার যে বিভিন্ন রকম পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল ফিলোসফি, অনেকটাই কিন্তু এই অহিংসা সত্যের উপর দাঁড়িয়েছিল সেটা আর কি। আবার ইন্টারনাল ডিসিপ্লিনের মধ্যে আমরা দেখব শৌচ, সন্তোষ, তাপস, সাধ্যায়, এবং বিভিন্ন রকমভাবে যে নানা রকমভাবে আমাদের যে নিয়মকানুন যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাকে কিন্তু এই ইন্টারনাল ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু পরিচালিত হবে আর কি। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এগুলি সবই বিভিন্ন রকমভাবে বিভিন্ন পার্ট অফ দ্য যোগ এখানে কিন্তু আছে। তাহলে আমরা ওখানে যেটা প্রথম যে পয়েন্টে আমরা পড়লাম যোম, তারপরে আমরা পড়লাম হচ্ছে নিয়ম,
তার 5টি শৌচ, সন্তোষ, তাপস, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, এই 5টি বিষয় এখানে আছে। এবং পশ্চার মানে ফিজিক্যাল পশ্চার আমরা জানি, বিভিন্ন রকমভাবে ফিজিক্যাল পশ্চারের মধ্য দিয়ে যেটাকে আমরা অনেক সময় যোগাসনও বলি আর কি। হ্যাঁ, যোগের মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি। ব্রিদিং কন্ট্রোল বলতে প্রাণায়ামকে বোঝানো হচ্ছে। প্রত্যাহার মানে উইথড্রল এফেক্ট, যে আমরা মাঝে মাঝে যেমন কনসেন্ট্রেশন দিই, এটি যেমন গুরুত্বপূর্ণ, আবার উইথড্রয়িংটাও আমাদের কাছে অনেক সময় গুরুত্বপূর্ণ, সেটা আর কি। কনসেন্ট্রেশন এখানে হচ্ছে আমরা যখন কোনো বিষয়ের সঙ্গে নিজেকে নিবিষ্টভাবে যুক্ত করতে পারছি। আর মেডিটেশন বা ধ্যানটা সেখানে ব্যাখ্যা করতে গেলে আমরা বলবো যে মেডিটেশন হলো, ধ্যানটা হলো যখন আমরা কোনো বিষয়ের সাথে অনেক গভীরভাবে নিজেকে যুক্ত করতে পারছি, সেটি হলো ধ্যান। আর সমাধি হলো যেটা সেলফ রিয়ালাইজেশন। তার ফলে এখানে যেটা আর কি 6, 7, 8 যেটা দেওয়া আছে, ওর যেটা হবে সেটা হলো ধারণা। ওটা 6 নম্বরটা হবে হচ্ছে ধারণা। এটা ভারতীয় আমি বলবো যে দর্শনের বড় একটা জায়গা, যে আমরা দেখেছি যে শুধুমাত্র রিচুয়ালস, শুধুমাত্র রুলস রেগুলেশন, শুধুমাত্র নিয়মকানুন, শুধুমাত্র মেডিটেশন করছি, কিন্তু ভারতীয় দর্শনের বড় একটা জায়গা, সেটা হচ্ছে কনসেপশনটাকে আমি ডেভেলপ করতে পারছি, ধারণাটাকে আমি ডেভেলপ করতে পারছি। সুতরাং এখানে ওই যেটি 6 নম্বরটা যেটা লেখা আছে, ওটা ধারণা হবে, বা ধারণা হিসেবে পড়তে হবে, কনসেপশন হিসেবে পড়তে হবে ওটাকে। এবং পাশাপাশি যদি ধ্যান এবং সমাধি আমরা এটাকে সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে অষ্টাঙ্গ যোগের মধ্য দিয়ে আমরা কিন্তু ইমানসিপেশনে যেতে পারবো, সেটা আর কি। এবং এই যে প্রত্যেকটি যে বিভিন্ন রকম যে মার্গ যেগুলো আছে, এই মার্গগুলো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক বিকাশে ভীষণ রকমভাবে সাহায্য করছে, সেটা আর কি। ঠিক আছে, ন্যায় দর্শন এবং বৈশেষিক, এইটা বলে আমরা ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির মধ্যে কিছুটা প্রবেশ করবো, সেটা আর কি। যে মেটাফিজিক্স অফ ন্যায় ফিলোসফির ক্ষেত্রে যেটা আমাদের বুঝতে হবে, সাংখ্য আর যোগ যেমন এটা ডুয়ালিস্টিক, মেটাফিজিক্যালি ডুয়ালিস্টিক, ন্যায় অ্যান্ড বৈশেষিক এটা কিন্তু মেটাফিজিক্যালি প্লুরালিস্টিক। যারা মনে করছে রিয়ালিটির পিছনে, সৃষ্টির পিছনে এটা কিন্তু অসংখ্য উপাদান আছে। ঠিক আছে, এবার ক্যাটেগরির দিক থেকে যদি আমরা বলি যে ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন, ন্যায় দর্শন বিলিভিং ইন 16 ক্যাটেগরিজ, আর যেটা আর কি বৈশেষিক দর্শন, দে আর বিলিভিং ইন 7 ক্যাটেগরিজ। একটা 16টা ক্যাটেগরিতে বিশ্বাস করছে, এটা 7টা ক্যাটেগরিতে বিশ্বাস করছে। আর প্লুরালিস্টিক ইন দ্য সেন্স, ন্যায় দর্শন হচ্ছে প্লুরালিস্টিক রিয়ালিজম। সেই রিয়ালিজম প্লুরাল কেন? কারণ দে আর বিলিভিং ইন ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মাইন্ড, ম্যাটার, স্পেস, টাইম, 9টি উপাদান, দেয়ারফর প্লুরাল। তার ফলে ন্যায় দর্শন কিন্তু মেটাফিজিক্যালি বিলিভিং ইন প্লুরালিস্টিক রিয়ালিজম। এবং ক্যাটেগরির দিক থেকে 16টি। কী 16টি? প্রমাণ, অর্থাৎ বৈধ জ্ঞানের যে উপকরণ, সেগুলি, বিভিন্ন প্রমেয়া, সংশয়, প্রয়োজন, এগুলো আমরা ডিটেল ব্যাখ্যাতে আমরা যাব না, ঠিক আছে। কিন্তু এটা 16টা এ ধরনের ক্যাটেগরি আছে, যে দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হ্যাঁ, হেত্যাভ্যাস, ছলা, জাতি, নিগ্রহ, এইরকম 16টি কিন্তু আমরা বলবো ক্যাটেগরি আছে, যে ক্যাটেগরির মধ্য দিয়ে আমরা কিন্তু ন্যায় দর্শনটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তা ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা লক্ষ্য করব, যে সেখানে প্রমাণ হিসেবে বৈধ জ্ঞানের বিভিন্ন রকম উপকরণ আছে। আমরা জানি যে সেখানে বিভিন্ন রকমের সোর্স অফ নলেজের কথা সেখানে আমরা বলি। এবার ডাউট, উদ্দেশ্য, সবই আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকটাই কিন্তু আমরা দেখব যে পার্ট অফ দ্য নলেজ সিস্টেম। কারণ ন্যায় দর্শনের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, ন্যায় দর্শন কিন্তু অনেকটাই কিন্তু এপিস্টেমোলজি নির্ভরশীল, কিন্তু অর্থাৎ যেখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে কিন্তু জ্ঞান তত্ত্বটাকে, এপিস্টেমোলজিকে। যদি বৈশেষিক দর্শনকে ধরি, বৈশেষিক দর্শন কিন্তু অনেকটা মেটাফিজিক্যাল, কিন্তু কিন্তু ন্যায় দর্শন কিন্তু অনেকটা বেশি গুরুত্ব আরোপ করছে। সেটা হলো এই বিভিন্ন রকম ক্যাটেগরিক্যাল যে বিষয়বস্তুগুলো আছে, যেটা মুভিং টুয়ার্ডস এপিস্টেমোলজি, যেটা শেষ পর্যন্ত এপিস্টেমোলজিক্যাল ডেভেলপমেন্টে সাহায্য করছে। সেটা কখনো প্রমাণের মধ্য দিয়ে করছে, কখনো মানে যে বস্তু তার মধ্য দিয়ে করছে, কখনো বিভিন্ন রকম প্রসিডিওরাল নলেজ যেগুলো আর কি। অর্থাৎ আমার স্কেপটিক, আমার সংশয় যখন হচ্ছে, সেই সংশয় ক্যান ডেভেলপ নলেজ। আমার যে উদ্দেশ্যগত একটা জায়গা থেকে আই ক্যান ডেভেলপ নলেজ, ঠিক আছে, আমি এগুলো করতে পারি সেগুলো। আবার আমরা দেখি যে দৃষ্টান্ত, কোনো একটা জিনিসকে যখন আমরা বৃহত্তরভাবে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমরা কিন্তু এক্সাম্পল দিই, দৃষ্টান্ত দিই আর কি। আমরা বিভিন্ন সিদ্ধান্তে অংশগ্রহণ করি, আমরা বিভিন্ন স্ট্রাকচারাল প্রেজেন্টেশন পছন্দ করি, আমরা বিভিন্ন তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আমরা বিষয়বস্তু উপস্থাপন করি।
এবং অমর্ত্য সেনের একটি বই আছে তর্কপ্রিয় ভারতীয়। তাহলে তর্কটাও হচ্ছে আমরা বলবো এরকম যে তর্কের মধ্য দিয়েও কিন্তু আমরা চূড়ান্ত সত্যে পৌঁছতে পারি, যেখানে বলা হয়েছে আর্গুমেন্টেটিভ একটা জায়গা থেকেও কিন্তু আমরা দর্শনটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারি সেটাকে আর কি। সেরকম নির্ণয়, বাদ, জল্প বা বিতণ্ডা, এখানে এইরকম অনেকগুলো পদ্ধতি বা প্রসিডিউর আছে যার মধ্য দিয়ে কিন্তু আমরা এইরকম একটা জায়গায় আমরা পৌঁছতে পারি আর কি। আর ন্যায় দর্শনের ক্ষেত্রে তারা কিছু কিছু ওখানে যেমন 16টি পদার্থ আছে আর কি, এখানে কতগুলো ক্যাটেগরির কথা এরা বলেছে। সেটা হচ্ছে পদার্থ, গুণাবলী, কর্ম, একটা ইউনিভার্সাল ক্যারেক্টার, ইনহারেন্স বা সমবায়, অনুপস্থিত এবং কজ এফেক্ট রিলেশনশিপ, এইগুলো বলা হয়েছে। এবং এদের ভিতরে যদি বেসিক ডিফারেন্সটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যেটা জ্ঞানতত্ত্ব এবং যুক্তিবিদ্যার উপর জোর দিচ্ছে, এমফাসাইজ এপিস্টেমোলজি অ্যান্ড লজিক, এটা কিন্তু মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট, বৈশেষিক ফিলোসফিটা আর কি। ন্যায় দর্শন বৈধ জ্ঞানের যে প্রত্যক্ষ বা উপলব্ধি, অনুমান, তুলনা, সাক্ষ্য, 4টি উপায়কে স্বীকার করছে। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, এই 4টেকে তোমার প্রামাণ্য বলে মনে করছে ন্যায় ফিলোসফি। আর বৈশেষিকও কিন্তু মনে করছে অনলি পারসেপশন অ্যান্ড ইনফারেন্স। তারা বিলিভিং ইন 2 এপিস্টেমোলজিক্যাল কম্পোনেন্টস, একটা হচ্ছে পারসেপশন এবং আরেকটা হচ্ছে ইনফারেন্স। 16টা বিভাগকে এরা সমর্থন করছেন, 16 ক্যাটেগরিজ ন্যায় দর্শন। এরা 7টি বিভাগকে সমর্থন করছে। 7টি বিভাগের মধ্যে প্রথম 6টি বিভাগ ছিল, পরে একটি সেখানে যুক্ত হয়ে তোমার 7টি ডিভিশনে সেখানে রূপান্তরিত হয়েছে। বৈশেষিক দর্শন, এটা তো অলরেডি আমরা ব্যাখ্যা করেছি যে সেখানে ক্যাটেগরি হচ্ছে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ বা সমবায়, এগুলো এখানে আছে। আর বৈশেষিক দর্শন যেহেতু এটা বিশেষত কণাদ, মহর্ষি কণাদের, যেহেতু এটাই মূল স্রষ্টা হিসেবে মহর্ষি কণাদের কথা আমরা বলি, মহর্ষি কণাদ প্রথম 6টি ক্যাটেগরির কথা তিনি বলেছিলেন, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ বা সমবায়। পরবর্তীকালে তার যারা উত্তরসূরি তারা এই নন এক্সিস্টেন্স বা অভাবও এটিকে তারা পরবর্তীকালে সংযুক্ত করেছেন আর কি। এবং সর্বশেষে বেদান্ত দর্শন যেটা আছে, সেই বেদান্ত দর্শনে মেটাফিজিক্স বা বেদান্ত ফিলোসফি, এটার বেদান্ত ফিলোসফির মূল যে জায়গা সেটা হলো, যেটা কিন্তু একটা ওয়াননেসের কথা বলেছে, ওয়ান রিয়ালিটির কথা বলেছে, যে সেখানে তাদের কাছে দর্শনটা হলো মনোইস্টিক। অর্থাৎ বেদান্ত দর্শন অনুসারে রিয়ালিটি কিন্তু মনোইস্টিক। অর্থাৎ তারা কিন্তু বিলিভিং ইন মনোইজম, ঠিক আছে, তারা কিন্তু মনোইজমে তারা বিশ্বাসী। তাহলে সৃষ্টির ক্ষেত্রে কতগুলো উপাদান কাজ করছে, এখানে সৃষ্টির ক্ষেত্রে কিন্তু একটি উপাদানই এখানে কিন্তু কাজ করছে আর কি। অর্থাৎ গোটা জগৎ সংসারটা যেন একটা এক্সপ্রেশন অফ ওয়ান বা কনসেপশন অফ ওয়াননেস, এই ধারণার মধ্য দিয়ে আমরা কিন্তু বেদান্ত দর্শনটাকে ব্যাখ্যা করতে পারি। যে বেদান্ত দর্শন কিন্তু মনে করছে যে আমাদের সৃষ্টির ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে সেই এক এবং চূড়ান্ত সত্য সেখানে বর্তমান, সেটা আর কি। সেটা কখনো ব্রহ্ম হতে পারে, কখনো ঈশ্বর হতে পারে, কিন্তু একটাই চূড়ান্ত সত্য আছে, যে চূড়ান্ত সত্যের মধ্য দিয়ে জগৎ, সংসার, বিজ্ঞান, ভালো মন্দ সমস্ত কিছু তার মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত। তাহলে এই যে আত্মপ্রকাশ বা সেলফ এক্সপ্রেশন বা সেলফ কমিউনিকেশন অফ গড টু দ্য ক্রিয়েচার্স, এই আত্মপ্রকাশটা হলো কিন্তু বেদান্ত দর্শনের একটা বড় জায়গা, সেটা আর কি, তাই না? ক্রিয়েশন ইজ এ মরাল অ্যাক্ট অফ উইলিং অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস, এটা আমাদের দর্শনের একটা বড় জায়গা বেদান্ত দর্শনের ক্ষেত্রে আর কি। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটার একটা বড় উদ্দেশ্য ছিল এইটা, যে এই দর্শনের জায়গাগুলো থেকে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা কিন্তু একটু ইন্ট্রোডিউস যাতে করতে পারি, তার একটা চেষ্টা করা আর কি, সেটা আর কি। এবং মেটাফিজিক্যাল পার্সপেক্টিভে সাংখ্য থেকে আরম্ভ করে বেদান্ত পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, যে সেখানে আমরা দেখছি যে অধিবিদ্যার উপর নির্ভর করে একটা হিউম্যান ডেভেলপমেন্টের একটা অবস্থান কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু অন্তর্ভুক্ত আছে। সেটা কখনো সত্যরাজ তমর মধ্য দিয়ে প্রকাশিত, কখনো সেটা অষ্টাঙ্গ যোগের বিভিন্ন যোগের মধ্য দিয়ে প্রকাশিত, কখনো সেটা বিভিন্ন রকম ক্যাটেগরি অফ নলেজ তার মধ্য দিয়ে প্রকাশিত, এবং কখনো বেদান্তের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যার মূল উদ্দেশ্যই হচ্ছে যে জ্ঞানের মধ্য দিয়ে নিজেদের আত্মপ্রকাশে সহযোগিতা করা। তারপরে এই যে নলেজের দিকে আমরা ইন্ট্রোডিউসড হওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু সঙ্গত, এটা কোনো অতিরিক্ত কোনো ঘটনা না কিন্তু, সেটা আর কি। বৈশেষিক দর্শনও কিন্তু খুব স্পষ্টভাবে বলেছে যে আমাদের সমস্ত রকমের, আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট,
তার কারণ হচ্ছে ইগনোরেন্স, অর্থাৎ আমাদের যে অজ্ঞানতা, আমাদের যে অজ্ঞতা, আমাদের যে জ্ঞানের যে অভাব, সেটাই আমাদের সমস্ত রকম সমস্যার কিন্তু মূল কারণ সেটা আর কি। তো এই কারণে আমরা বলেছি যে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন যেমন এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভের জন্য যুক্তিতর্কের মধ্য দিয়ে আত্মপ্রকাশের কথা তারা বলেছেন আর কি, যুক্তিতর্কের মধ্য দিয়ে বিকাশের কথা তারা বলেছেন আর কি। তাহলে এইভাবে প্রত্যেকটা দর্শনকে তার মতো করে একটা ডেভেলপমেন্টাল প্যারামিটার দিয়েছে। এবং যেটা মজার কথা সেটা হলো এই যে ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনের যে নির্ভরশীলতা, সেটা ভারতীয় সমাজ কিন্তু সেই নির্ভরশীলতা থেকে কিন্তু কখনোই সম্পূর্ণভাবে তারা কিন্তু বেরোতে পারেনি বা বেরোনোর চেষ্টা তারা করেও নি আর কি। আমরা পাশ্চাত্য সংস্কৃতিতে যেটা লক্ষ্য করি যে পাশ্চাত্য সংস্কৃতিতে প্রত্যেকটা দর্শন আরেকটি দর্শন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর কি। যে আজকে আইডিয়ালিজম তো কালকে রিয়ালিজম, পরশুদিন আর একটা এক্সিস্টেন্সিয়ালিজম, তারপরে ন্যাচারালিজম, একদম পরপর চলেছে কিন্তু লজিক্যাল পজিটিভিজম, তারপরে অসংখ্য রকমভাবে দর্শনগুলো কিন্তু নিজেদের মতো করে পাল্টে গেছে দর্শনগুলো। মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে ভারতীয় দর্শনের যে মূল উপজীব্য বিষয়বস্তুগুলো যখন আমরা অনুসরণ করছি, সেই অনুসরণ থেকে কিন্তু আমরা ভারতীয় দর্শনের তার যে সেই এক্সট্র্যাক্ট থেকে কিন্তু আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি। এবং আমরা জানি যে ভারতীয় দর্শনের যে প্রভাব, সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিক্ষা তার উপর কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু অবস্থান করছে সেটা আর কি। এবং তার ফলে আমাদের যারা আর কি আমাদের শিক্ষাবিদ হিসেবে যাদের আমরা মনে করছি, যে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জিড্ডু কৃষ্ণমূর্তি অথবা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারা কিন্তু তাদের মতো করে দর্শন ব্যাখ্যা বিশ্লেষণ করলেও ভারতীয় দর্শনের যে মূল বিষয়বস্তু, তার যে প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু তাদের পক্ষে বেরোনো সম্ভব হয়নি সেটা আর কি। তার ফলে যে বিকাশের কথা তারা বলেছেন, যে নলেজ বেসের কথা তারা বলেছেন, যে নলেজ ডেভেলপমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভারতীয় দর্শন থেকে পাওয়া সেটা আর কি। এবার দু একটি দৃষ্টান্তের মধ্য দিয়ে আমরা যদি এটাকে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আমরা কিছুটা আন্দাজ করতে পারবো। যেমন আমরা যদি মনে করি যে ঋষি অরবিন্দ বা স্বামী বিবেকানন্দ, তাদের কন্ট্রিবিউশন কি ক্ষেত্রে দার্শনিকগত একটা জায়গা থেকে কিংবা তার প্রয়োগমূলক একটা অবস্থান থেকে আর কি। ঋষি অরবিন্দ দার্শনিক পরিভাষায় থিওরি অফ ইভলিউশনটাকে অনেকটা গুরুত্ব দিতেন আর কি। যেরকম আমরা দেখেছি যে সাংখ্য দর্শন বা যোগ দর্শনের ক্ষেত্রে সেখানে বিবর্তনটাকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে মনে করা হতো। ঋষি অরবিন্দ মনে করতেন যে আমাদের এই বিশ্ব সংসারে সবসময় একটা ধরনের একটা বিবর্তন কিন্তু চলেছে, এবং সেই বিবর্তন চলেছে বলেই আমরা লক্ষ্য করি যে জাগতিক অবস্থানে সবসময় একটা বিকাশের একটা প্রক্রিয়া কিন্তু আছে। এরকম কিন্তু খুব কম ক্ষেত্রেই ঘটেছে। আজ থেকে 10 বছর আগে পৃথিবীর যে বিকাশ, 10 বছরের বাদে সেই বিকাশটা কমে গেল, তা কিন্তু হয় না কিন্তু। এবং ঋষি অরবিন্দ এটা অবজার্ভ করছেন যে 50 বছর আগের যে ভারতবর্ষ, 50 বছর পরের ভারতবর্ষ তার থেকে কিন্তু অনেক অগ্রগতি সম্পন্ন। বা আমরা যদি এখন যদি ভাববার চেষ্টা করি আমরা, যে আমরা এখন যেমন ধরা যাক 5G ব্যবহার করছি, এরকম হবে না কিন্তু 2 বছর বাদে 4G ব্যবহার করছি, তা কিন্তু হবে না। আমরা 6G করবো। ঘটনা যাই ঘটুক না কেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, দৃষ্টান্ত যাই হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে এই বিকাশটাকে ঋষি অরবিন্দ ব্যাখ্যা করেছেন বিবর্তন হিসেবে আর কি। সেই হিসেবে থিওরি অফ ইভলিউশন, এবং এই থিওরি অফ ইভলিউশনটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু একটা ইন্টিগ্রেশনের কথা বলেছেন, একটা সমন্বয়ের কথা বলেছেন, ইন্টিগ্রাল ফিলোসফির কথা বলেছেন। এবং সেই ইন্টিগ্রাল ফিলোসফি বিশেষত ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের সম্মেলন সেটা আর কি। তার ফলে ঋষি অরবিন্দ থেকে যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকে আমরা যেটা ব্যাখ্যা করতে পারি, সেটা কিন্তু অনেকটা এরকম যে আমাদের যে আধুনিক বিজ্ঞান, আধুনিক যে সংস্কৃতি, আধুনিক যে চিন্তাভাবনা, এই যে আমরা বিভিন্ন রকমের যে সমস্ত কোলাবোরেশনের কথা বলছি, আমরা পারস্পরিক সহযোগিতার কথা বলছি, এই যে আমরা যে একটা ডিসিপ্লিন থেকে আরেকটা ডিসিপ্লিন, ইন্টারডিসিপ্লিনারি, তারপর আরও ডিসিপ্লিন, মাল্টিডিসিপ্লিনারি, কিংবা তাদের সঙ্গে যুক্ত হয়ে ক্রস ডিসিপ্লিনারি, এই যে শিক্ষাটাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, শিক্ষাটাকে আমরা একটা ব্যাপকতার মধ্যে আনবার চেষ্টা করছি, এগুলো কিন্তু সবই কিন্তু আমার মনে হয় যে কন্ট্রিবিউশন অফ ঋষি অরবিন্দ। এবং এই কন্ট্রিবিউশন অফ ঋষি অরবিন্দ এই অর্থে বলছি যে তার কাছ থেকে অন্তত আমরা এই বিষয়গুলো কিন্তু নিতে পারি কিন্তু আর কি। আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এই যে কোলাবোরেশন, তার সমর্থক ছিলেন ঋষি অরবিন্দ। এই যে আমরা কোঅপারেশনের কথা বলছি, তার সমর্থক ছিলেন। প্রাচ্য পাশ্চাত্যে যে সমন্বয়, তার সমর্থক ছিলেন। এবং থিওরি অফ ইভলিউশন, যেটা
খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব এবং তথ্য যোগা ফিলোসফি এবং সাংখ্য দর্শনের ক্ষেত্রে বা সাংখ্য ফিলোসফির ক্ষেত্রে তারও কিন্তু কিছুটা ব্যালেন্স, তারও কিছুটা সিমিলারিটি কিন্তু আমরা অরবিন্দ তার যে প্রসঙ্গ এবং তাদের সাংখ্য বা যোগের দার্শনিক যে প্রসঙ্গ তার সঙ্গে কিন্তু অনেকটা কিন্তু মেলে কিন্তু। এবং স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমার তো মনে হয় তিনি তার যে বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শনের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা আমাদের মানুষকে দিতে পেরেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ প্রথম ব্যক্তি যিনি সমাজ সংস্কারটা অনেকটাই দর্শনের মধ্য দিয়ে করতে পেরেছেন। যে হিউম্যান বিং, হিউম্যানিস্টিক একটা ফর্ম অফ রিলিজিয়ান স্বামী বিবেকানন্দ কিন্তু তিনি তার ভাবনার মধ্য দিয়ে প্রকাশ করলেন। বললেন যে আমার শিক্ষা হবে ম্যান মেকিং মাই এডুকেশন। এই যে হিউম্যানিস্টিক এডুকেশন, হিউম্যানিস্টিক যে প্ল্যাটফর্ম অফ আওয়ার এডুকেশন অ্যান্ড ফিলোসফি, নতুন যে ধারণা, নতুন যে ভাবনা, নতুন যে বেদান্ত সম্পর্কে তার যে নিয় বেদান্ত কনসেপশন, সমস্তগুলো কিন্তু আজকের দিনে আমরা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করছি। এবং এই প্রাসঙ্গিকতা থেকে এটা বলা সম্ভব যে এই প্রাসঙ্গিকতা থেকেই কিন্তু স্বামীজি আধুনিক যে শিক্ষা, আধুনিক যে সংস্কৃতি, আধুনিক যে ভাবনা, তার কিন্তু অনেক উপকরণ আমাদের দিয়ে গেছেন, যেগুলো থেকে আমরা সমৃদ্ধ হয়েছি এবং সমৃদ্ধ আগামী দিনে হতেও পারি আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নান্দনিকতা, রবীন্দ্রনাথ ঠাকুর নান্দনিক শিক্ষার কথা বলেছেন। সুতরাং এখানে যে নলেজ ক্যাটাগরি সেটা হতে পারে যে সেই নলেজ বেসটা হতে পারে অ্যাস্থেটিক নলেজ, ঠিক আছে। গোটা ভারতবর্ষে আমরা যদি বিচার বিবেচনা করি দেখব যে প্রথম আমরা যখন এই নান্দনিকতা নিয়ে ভাবতে শুরু করলাম সেটা কিন্তু অনেকটাই কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে। স্বাধীনতা পূর্ববর্তীকালে কিন্তু আমরা কিন্তু এতটা কিন্তু ভাবিনি। স্বাধীনতা পূর্ববর্তীকালে, স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু এই প্রসঙ্গে কিন্তু আমরা অনেক ভাবনা চিন্তা করেছি। এবং সেই ভাবনা চিন্তার রেশ থেকে এটা বলা যেতে পারে যে স্বামীজি যেমন ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন, হিউম্যানিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, বা নলেজটা সেখানে কিন্তু অনেকটাই মানে হিউম্যানিস্টিক, তার যে ম্যানিফেস্টেশন, তার যে পারফেকশন, সেই ফরমেশনটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিন্তু অনেকটাই বলবে যে অ্যাস্থেটিক সায়েন্স, অ্যাস্থেটিক নলেজ। অর্থাৎ কোনো পরিবেশ যদি নান্দনিক হয়, কোনো পেডাগজি যদি নান্দনিক হয়, সেখানে কিন্তু আমরা বলবো সেই নান্দনিকতা থেকেও কিন্তু একটা উৎকর্ষতা সম্ভব, সেই নান্দনিকতা থেকেও কিন্তু একটা ডেভেলপমেন্ট সম্ভব, যেটা অ্যাস্থেটিক নলেজ হিসেবে আমরা মনে করতে পারি সেটা আর কি। আর মহাত্মা গান্ধী তার যে বিশেষ অবদান ছিল সেটা হলো নলেজ সিস্টেমের ক্ষেত্রে, যে তার যে দুটি অস্ত্র তার ছিল, একটি হচ্ছে সত্য, একটি অহিংসা, একটা ট্রুথ, একটা নন ভায়োলেন্স, সেটা আর কি। এবং এই ট্রুথ এবং নন ভায়োলেন্সকে তিনি আমাদের মানবিক বিকাশের ক্ষেত্রে, আমাদের আত্মবিকাশের ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। এবং তার কাছে যে ইন্টারনালিটি যদি আমার সঠিক না হয়, আমি কখনোই এক্সটার্নালি স্ট্রং হতে পারবো না, সেটা আর কি। তাই আভ্যন্তরীণ বিকাশের ক্ষেত্রে জিড্ডু কৃষ্ণমূর্তি যেমন জোর দিয়েছিলেন যে সেলফ অ্যাওয়ারনেস, হ্যাঁ, সেলফ কন্ট্রিবিউশন, সেলফ কন্ট্রোলিং মেকানিজম, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীও কিন্তু সেই একই কথাই বলেছেন যে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, বেসিক কিছু কিছু কম্পোনেন্ট ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যদি আমরা পরিচালিত হই, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের এডুকেশনাল যে কম্পোনেন্ট সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ হতে পারে বা সমৃদ্ধ হবে। এবং মহাত্মা গান্ধী মনে করতেন যে ট্রুথ ইজ দ্য হাইয়েস্ট গড। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যদি নান্দনিকতাটা যদি তার মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ হয়, মহাত্মা গান্ধীর কাছে সেটা কিন্তু ট্রুথ, সত্য, এবং নন ভায়োলেন্সটা হচ্ছে তার কাছে ওয়ে, যে নন ভায়োলেন্ট পথে যদি আমরা পরিচালিত হতে পারি, তখন আমরা কোনো একটা সাফল্যের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো, সেটা আর কি। সুতরাং অধিবিদ্যার এই দৃষ্টিকোণ এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থার যে প্রসঙ্গ আজকে আমরা আলোচনা করলাম, তার মূল উপজীব্য বিষয় হচ্ছে এইটা যে মেটাফিজিক্স যদি কতগুলো কনসিডারেশন হয়, মেটাফিজিক্স যদি কতগুলো ধারণার সমষ্টি হয়, মেটাফিজিক্স যদি কতগুলো অ্যাজামশান হয়, সেই অ্যাজামশান থেকে কিন্তু ভারতীয় যে জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান যে নলেজ সিস্টেম, সেই নলেজ সিস্টেমটা কিন্তু সমৃদ্ধ হতে পারে। কারণ আমরা এখানে জাস্টিফাই করার চেষ্টা করছি যে কেন অ্যাস্থেটিক নলেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কেন ইন্টিগ্রাল নলেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কেন হোলিস্টিক নলেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কেন এক্সপেরিয়েন্সিয়াল নলেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কেন বেদান্ত নির্ভর যে সমস্ত ওয়াননেস যে কনসেপশনগুলো আছে তাদের সেই বিষয়গুলো কেন ভারতীয় জ্ঞান ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার ফলে ভারতীয় জ্ঞান ব্যবস্থার মধ্য দিয়ে যে আজকের যে নতুন বা আধুনিক ভারতবর্ষ, সে আধুনিক ভারতবর্ষকে যদি তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দরকার হয়, তখন কিন্তু তাকে এই জ্ঞান ব্যবস্থার মধ্য দিয়েই তাকে পরিচালিত হতে হবে। আধুনিকতাকে আমরা সবসময় স্বীকার করছি, কিন্তু আধুনিকতা মানে এই না যে আমি নান্দনিকতা বর্জিত। আধুনিকতা মানে এই না যে সেটি ট্রুথ এবং নন ভায়োলেন্স বর্জিত। আধুনিকতা মানে এই না যে যখন আমি নিজস্ব অভিজ্ঞতাগুলোকে অস্বীকার করার চেষ্টা করছি। সুতরাং আধুনিক যে জ্ঞান ব্যবস্থা, সেই জ্ঞান ব্যবস্থাতে আমরা মনে করছি
যে সেখানে অ্যাস্থেটিক নলেজ সেটা স্পষ্ট করে তার একটা মাত্রা পাক, সেখানে স্বামী বিবেকানন্দের যে হিউম্যানিস্টিক যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা গুরুত্ব পাক, সেখানে ঋষি অরবিন্দের ইন্টিগ্রাল নলেজ সিস্টেম সেখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিক, এবং তারও পাশাপাশি জিড্ডু কৃষ্ণমূর্তি যিনি খুব সুন্দরভাবে আমাদের যে হিউম্যানিস্টিক আমাদের যে এক্সপ্রেশন সেক্ষেত্রে ইন্টারনালিটির মধ্য দিয়ে তাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি নিয়ে গেছেন, ইন্টারনাল অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে। এবং একই রকমভাবে বিভিন্ন রকম যে অভিজ্ঞতার কথা আমরা বলেছি সেই অভিজ্ঞতাকে অনেকটা আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেটা পরিস্ফুট করেছেন, ব্যক্ত করেছেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে এই ধরনের বিভিন্ন মাল্টিপল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়েও কিন্তু আমাদের চেতনা, আমাদের ভাবনা সমৃদ্ধ হতে পারে। তার ফলে ভারতীয় অধিবিদ্যার পরিপূরক হিসেবেই কিন্তু ভারতীয় জ্ঞান ব্যবস্থা পরিচালিত এখনও কিন্তু হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে এইটা, ভাবনাটা হচ্ছে এইটা, সেটা কতটা আমরা আজকের উৎকর্ষ শিক্ষার ক্ষেত্রে বা কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে সেটা কতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু প্রচেষ্টাটা দরকার, সঠিকভাবে প্রচেষ্টাটা দরকার, সঠিকভাবে ভাবনাটা দরকার। জাস্ট যদি একটা শব্দ যদি আমি ব্যাখ্যা করি যে ঋষি অরবিন্দ বলছেন যে শিক্ষা মানে ডেভেলপমেন্ট অফ সেন্সেস, সেন্স ডেভেলপমেন্টকে শিক্ষা বলে। এবার প্রশ্ন হচ্ছে সাংখ্য দর্শন বলছে যে সত্য মানে ডেভেলপমেন্ট অফ সেন্সেস, 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়ের বিকাশ। কিন্তু আমার শিক্ষা ব্যবস্থাকে সেই সেন্সটা আমরা আনতে পেরেছি? আমরা কিন্তু আনতে পারিনি। যেমন নিউটন যখন দেখছেন যে ওপর থেকে একটা ফল নিচে পড়ছেন, তিনি বলছেন গ্র্যাভিটেশন, বিকজ অফ সেন্সেস। একটা সেন্স থেকে তিনি ইন্টারপ্রিট করছেন। আমরা যখন সেটাকে দেখছি আমরা সেটাকে অ্যাভয়েড করছি। আমরা গাছপালা দেখছি, আমাদের মনে হচ্ছে সেটা গাছপালাই। জগদীশ চন্দ্র বসুর মনে হচ্ছে যে গাছেরও প্রাণ আছে। এই যে অবজারভেশন এবং সেন্স, এইটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনের গোড়ার কথা আর কি। সেটা কিন্তু আমরা শুনেছি, সেটা আমরা ভেবেছি, আমরা বলেছি, কিন্তু কার্যক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা প্রয়োগ করতে সেটাকে কিন্তু পারিনি। তার ফলে ভারতীয় শিক্ষা অনেকটাই তাত্ত্বিক, ভারতীয় শিক্ষা অনেকটাই জীবন থেকে বিচ্ছিন্ন, জগৎ থেকে বিচ্ছিন্ন, রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন, অনেকটাই থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে সেটা প্রকাশিত। তার ফলে ল্যাকিং অফ সেন্স অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, একটা অভাব বোধ সেখানে কাজ করছে। সেই অভাববোধটা হচ্ছে এই বিষয়গুলোকে শিক্ষার মূল স্রোতে অন্তর্ভুক্ত করা, এবং যখন টিচিং লার্নিং এবং ট্রানজাকশনাল বিভিন্ন রকম আমরা বিষয়বস্তুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাব, তখন সেইগুলো তাদের সামনেকে হাজির করা। তখন দেখা যাবে কার্যত ভারতীয় দার্শনিক যে পরিকাঠামো, ভারতীয় দার্শনিক যে ভাবনা, অধিবিদ্যার যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ সেখানে পরিশীলিত হবে, পরিমার্জিত হবে। এবং সর্বশেষে আমরা বলতেই পারি যে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা কার্যকরীভাবে আমরা যদি একটা রূপদান করতে চাই, সেটা কিন্তু মিশন এবং ভিশন অনুসারে সেটা কিন্তু ভারতীয় অধিবিদ্যার দৃষ্টিকোণগুলোকেই আমাদের কিন্তু অনুসরণ করতে হবে। কেননা শুধুমাত্র ইনফরমেটিভ ডেভেলপমেন্ট কিন্তু আমাদের বিকাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে না। তাহলে সে অধিবিদ্যার দৃষ্টিকোণে যেগুলো আমরা দেখেছি সেগুলো সে মেটাফিজিক্যালি হোক, সেটা এপিস্টেমোলজিক্যাল হোক, সেটা অ্যাক্সিওলজিক্যাল হোক, সেটা দর্শনের বিভিন্ন শাখা হোক, ব্রাঞ্চ হোক, তাদের মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব সেটা আর কি। সুতরাং আজকে এ পর্যন্তই অধিবিদ্যার দৃষ্টিকোণ এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থা। পরিশেষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এইরকম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায়। থ্যাংক ইউ।